ডিএনএ টেস্টে 5টি মরদেহের পরিচয় শনাক্ত। মাইলস্টোন ট্র্যাজেডি নিভে গেল আরও এক শিশুর প্রাণ। নিহত বেড়ে 33। যুদ্ধবিমানের আঘাতে ধ্বংসস্তূপ স্কুলের একাংশ। স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। সংসদ ভোট আগে নাকি পরে দলগুলোর ঐক্যের ভিত্তিতে সিদ্ধান্ত। গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় কমিশন গঠন। মাইলস্টোনের ঘটনা পুঁজি করে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা। ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রায় এনসিপি। নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচার দাবি নাহিদের। রাজনৈতিক ইস্যুতে পতিত আওয়ামী সরকারের সপক্ষে রায় দিতেন খায়রুল হক, দাবি বিএনপি আইনজীবীদের। তত্ত্বাবধায়ক নিয়ে রাষ্ট্রবিরোধী রায়ের বিচার চান মির্জা ফখরুল। এবং ঢাকায় সফলভাবে শেষ হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। বিসিবির সভাপতিকে এসিসি প্রধানের কৃতজ্ঞতা। কেটে গেল এশিয়া কাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। ডিএনএ টেস্টের মাধ্যমে মাইলস্টোন ট্র্যাজেডিতে পুড়ে অঙ্গার হওয়া 5টি মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মাহতাব নামের 7ম শ্রেণীর আরও এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 33 জনে। দগ্ধ ছোট্ট অনেক শিশু কাতরাচ্ছে হাসপাতালে। সুস্থতার অপেক্ষায় দিন গুনছেন স্বজনেরা। এদিকে সিঙ্গাপুর, ভারতের পর এবার চীন থেকে আসছে বিশেষজ্ঞ দল। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ডিএনএ টেস্টে 5 জনের মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। এর আগে ডিএনএ নমুনা চেয়ে বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে পুড়ে অঙ্গার হওয়া মরদেহের পরিচয় শনাক্তে বৃহস্পতিবার সকালে 11টি ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এদিকে ক্ষত নিয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছে অর্ধশতাধিক শিশু। এর মধ্যে 44 জনই চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। হাসপাতালটির পক্ষ থেকে জানানো হয় এদের মধ্যে 8 জনের অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধদের চিকিৎসা সহায়তায় বুধবার রাতে ভারত থেকে আসেন 4 জনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে তারা বৈঠক করেন বার্ন ইনস্টিটিউটের মেডিকেল বোর্ডের সঙ্গে। এছাড়া চীনের বিশেষজ্ঞদের সঙ্গেও অনলাইন মিটিংয়ে উন্নত চিকিৎসা সেবা নিয়ে আলোচনা হয়। জানা যায় জরুরি চিকিৎসা সেবা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছেন চীনের চিকিৎসক দল। এদিন হাসপাতালটিতে চিকিৎসা সামগ্রী সহায়তা দিতে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, মাইলস্টোনে নিহতের সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। সেনাবাহিনীর প্রতি আস্থা আছে জানিয়ে ছাত্রদল নেতা বলেন, নিহতের সংখ্যা নিয়ে লুকোচুরির সুযোগ নেই। মাইলস্টোন কলেজের দুর্ঘটনা ঘটার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। আমাদের সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনীর উপর আমরা চরম আস্থা রাখতে চাই এবং ওনারা যে সংখ্যা বলেছেন সেই সংখ্যার উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। যতজন শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু হিসাব নেওয়া খুবই সহজ। সুতরাং লাশের সংখ্যা কোনোভাবে লুকানোর কোনো অবকাশ নেই। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের শতভাগ চিকিৎসা নিশ্চিত করে নিহতদের জন্য ক্ষতিপূরণের দাবিও জানান ছাত্রদল নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী আতাউর কাউসার। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বার্ন ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য যদি জানাতে হয়, আজ দুপুর 1:15 নাগাদ আরও একজন শিক্ষার্থী যার নাম মাহতাব, তিনি মারা গিয়েছেন। মাত্র 15 বছর বয়সে তার মৃত্যু হলো এই মর্মান্তিক ঘটনায়। তো তাকে নিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 33 জনে এবং বার্ন ইনস্টিটিউটে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 12 জনে। এই মুহূর্তে এখনও পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন 44 জন, যাদের মধ্যে 12 জন আছে, যাদের মধ্যে 8 জন এখনও আইসিইউতে আছে। এবং বিশেষভাবে জানিয়ে রাখি, চীন থেকে একটি বিশেষজ্ঞ দল আজ সকালে বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন। তারা পরিচালকের সাথে কথা বলেছেন, এমনটি আমাদের পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আগামীকাল থেকে তারা আরও বিস্তারিত মিটিং করে তারা আলোচনা করে কাজ শুরু করবেন যে কিভাবে আসলে সুচিকিৎসা তাদের পক্ষে দেওয়া সম্ভব। মূলত যারা আহত আছে তাদের আরও উন্নত চিকিৎসা কিভাবে দেওয়া যায়, সে কারণেই চীন থেকে এই বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে এসেছেন। এবং যেমনটি আমি বলছিলাম যে আগামীকাল থেকে তারা তাদের কাজ শুরু করবে, এমনটি জানিয়েছে পরিচালক
পরিচালকের পক্ষ থেকে। তো এই বার্ন ইনস্টিটিউটে যেমনটি বলছিলাম যে 12 জন আজ পর্যন্ত মারা গিয়েছে। সর্বশেষ দুপুরে মারা গেলেন মাহতাব নামে একজন। কিছু সময় আগে অর্থাৎ এখন থেকে 10 মিনিট আগে তার মরদেহ বহনকারী যে ফ্রিজার ভ্যান, সে ফ্রিজার ভ্যানটি এই বার্ন ইনস্টিটিউট থেকে ছেড়ে গেছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন কুমিল্লার দেবিদ্বারে রাজমোহনী ইউনিয়নে তাদের যে গ্রামের বাড়ি সেখানেই তাকে দাফন করা হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দুর্ঘটনার পরে মোট 7 জনের মৃতদেহ এমন অবস্থায় ছিল যাদেরকে কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছিল না। তার প্রেক্ষিতে সিআইডি ডিএনএ টেস্টের একটি উদ্যোগ নিয়েছিল এবং কিছু সময় আগে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত 5 জনের মরদেহ তারা শনাক্ত করতে পেরেছেন। অর্থাৎ যে স্যাম্পল তারা নিয়েছিলেন মরদেহ থেকে এবং যেই অভিভাবক যাদের শিশু বা যাদের স্বজনরা নিখোঁজ ছিলেন তাদের কাছ থেকে যে ডিএনএ স্যাম্পল তারা নিয়েছিলেন সে ডিএনএ ম্যাচ করেছে। এখন পর্যন্ত 5 জনের এভাবে তারা শনাক্ত করতে পেরেছেন। কিছু সময় আগে এমনটি সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে। তো শুরুতে যেমন বলা হয়েছিল যে 7 জনের মরদেহ শনাক্ত করা যায়নি, সেক্ষেত্রে যদি 5 জনের মরদেহ শনাক্ত হয়ে যায় আর 2 জনের মরদেহ শনাক্তের বাকি রয়েছে, তাতেও কাজ চলছে এমনটি জানানো হয়েছে সিআইডির পক্ষ থেকে। তো এই ছিল উত্তরা মাইলস্টোন দুর্ঘটনার যে সর্বশেষ তথ্য বার্ন ইনস্টিটিউট থেকে, তা এ পর্যন্তই ছিল আমার কাছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আতাউর কাউসার। যুদ্ধ বিমান বিধ্বস্তের 3 দিন পরও মাইলস্টোন ক্যাম্পাসে ভেসে বেড়াচ্ছে পোড়া গন্ধ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে 3য় শ্রেণীর স্কাই শাখা। মুহূর্তেই পড়ে গেছে ক্লাসরুমের চেয়ার, টেবিল, এমনকি বৈদ্যুতিক পাখাও। একই অবস্থা পাশে থাকা কয়েকটি ক্লাসের, যেখানে সেখানে পড়ে আছে ছোট্ট শিক্ষার্থীদের স্কুল ব্যাগ। দুর্ঘটনা কবলিত ক্লাসরুম ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তোহা খান তামিম। বিমানটি এখান থেকে মূলত আঘাত হানার পরে ক্রল করার পরে ঠিক আমার পেছনে যে ক্লাস 3 স্কাই শাখার যে ভবনটি রয়েছে, যেটি পুরোপুরি বলা যায় যে মোটামুটি এটি সর্বপ্রথম এখানে আঘাত হানে বিমানটি এবং আঘাত হানার পরেই এটি আসলে আগুনে পুড়ে যায়। আপনারা এই মুহূর্তে যেই ক্লাসটি দেখতে পাচ্ছেন যেটি আগুনে আসলে পুরোপুরি পুড়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে গ্রিল, কংক্রিটের গ্রিল রয়েছে, জানালা, দরজা এবং বারান্দার পাশে বারান্দার যে করিডর রয়েছে, করিডরের যে কংক্রিটের যে দেয়াল রয়েছে সেই দেয়ালটি কিন্তু একেবারে বেঁকে গেছে, আগুনে পুড়ে গেছে এবং প্রত্যেকটি আসবাবপত্র, ফ্যান থেকে শুরু করে অর্থাৎ ইলেকট্রিক ফ্যান থেকে শুরু করে আসবাবপত্র যেগুলো রয়েছে সবগুলি কিন্তু পুড়ে গিয়ে একেবারে বলা যায় যে নষ্ট হয়ে গেছে এবং বেঁকে গেছে কংক্রিটের সরঞ্জামাদিগুলো। তো সব মিলিয়ে বলা যায় যে ভয়াবহতার যে চিত্র সেটি আসলে স্পষ্ট হয়ে উঠেছে। ঠিক আমার বাম পাশে অর্থাৎ এই পুরো জায়গাটিতে কিন্তু শ্রেণীকক্ষ রয়েছে এবং 6টি শ্রেণীকক্ষ, মূলত ক্লাস 3-র 2টি, ক্লাস 4-এর 2টি এবং ক্লাস 5-এর 2টি। ভেতরে যে প্রচণ্ড রকমের যে তীব্র গন্ধ, পোড়া গন্ধ এখনও কিন্তু এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি। পুরোটা কিন্তু আসলে ভেঙে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়ে কিন্তু বিমানটি ভেতরে ঢুকে গেছে এবং সেটির যে জেট ফুয়েল সেটি ছড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে খুব সহজেই কিন্তু আগুন লেগে যায় এবং এর ভয়াবহতা মুহূর্তের মধ্যে কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়। পড়ে যাওয়ার যেই চিহ্ন সেটি আসলে এখনও কিন্তু ঘটনাস্থলে যে চিহ্ন সেটি আসলে দেখা যাচ্ছে, অর্থাৎ পোড়া চিহ্ন দেখা যাচ্ছে এবং এই পুরো ভবনের কিন্তু একটি মাত্র এক্সিট পয়েন্ট, সেটি আসলে এই সিঁড়িটি এবং এই সিঁড়ি দিয়ে বারান্দাগুলো খুব বেশ বলা যায় যে সংকীর্ণ এবং একটি মাত্র সিঁড়ি এবং সিঁড়ি দিয়ে তারা আসলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং যারা আসলে ওই সময় বেরিয়ে যেতে পেরেছেন তারা মূলত বেঁচে গিয়েছেন এবং যারা পারেননি তাদের আসলে ভাগে কি ঘটেছে সেটি আসলে সর্বশেষ যে তদন্ত সেটি আসলে দেখা যাবে। শিক্ষার্থী, অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ সহ সবার চাওয়া এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতর থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, উত্তরা, ঢাকা। এদিকে নিখোঁজ সন্তানের খোঁজে দিশেহারা বাবা মা। সন্তানের জন্য অশ্রু ছড়ান দুর্ঘটনা কবলিত স্কুলের মূল ফটকের সামনে। কখনো স্কুল কর্তৃপক্ষের কাছে চাইছেন সন্তানের খোঁজ। সকাল থেকে মাইলস্টোন স্কুলের শিক্ষকরা এসেছেন ক্যাম্পাসে। হতাহত ও নিখোঁজের সংখ্যা নির্ণয়ে কাজ শুরু করেছে স্কুল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি। মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণীর রাইসা মুনির বাবা শাহাবুল ইসলাম। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মেয়ে। প্রায় সম্পূর্ণ শরীর পুড়ে গিয়ে
ঘটনাস্থলে প্রাণ যায় শিশুটির, দেহাবশেষের ঠাঁই হয় সিএমএইচে। এখনো বুঝে পায়নি আদরের সন্তানের মরদেহ। এরই মধ্যে আরেক অভিভাবক দাবি করছেন রাইসা তার সন্তান। সন্তানের শারীরিক গঠন তার কাছে চিরচেনা, তাই রাইসার জন্য এখন পাগল প্রায় বাবা শাহাবুল। আমার বাচ্চার মতো বাচ্চা হয় না, আমার বাচ্চাটা একটু ব্যতিক্রম। ও খুব সুন্দর ফুটফুটে চেহারা, কানটা একটু ব্যতিক্রম, হরিণের মতো একটু ভাজ করা। ওরা মই দেখেইছেন যেটা আমার মেয়ে। এদিকে সন্তান বেঁচে আছেন নাকি মরে গেছেন জানেন না আফিয়ার মা। তাই স্কুলের ভেতরে প্রবেশ করতে না পেরে মূল ফটকের সামনেই নাড়ি ছেঁড়া ধনের জন্য আকুতি তার। আমরা যদি আমার বোন বাগ্নিকে নাও পাই, তার লাশটা আমাদের দিবে, আমরা সেটাকে দাফন করবো, আমার বোন শেষ দেখা দেখবে, কিন্তু কই। বৃহস্পতিবার স্কুলের গেটে ভিড় করেন উদ্বিগ্ন অভিভাবক আর শিক্ষার্থীরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ভাগ্যক্রমে যারা বেঁচে গেছেন সেই সব শিক্ষার্থীদের তাড়া করছে দুঃসহ স্মৃতি। এদিন ক্যাম্পাসে আসেন শিক্ষকরাও, শোকস্তব্ধ তারাও। অনেকে বলতেছে স্কুল থেকে চলে যাবে, অনেকে বলতেছে অন্য ক্যাম্পাসে চলে যাবে। শামীম যখন পুড়ে যাচ্ছিল তো আমার আরেকটা ফ্রেন্ড নিলয়, ওর নাম, নিলয়কে বলছিল যে নিলয় আমাকে বাঁচাও, আমি পুড়ে যাচ্ছি, আমাকে বাঁচাও। পরে নিলয় হসপিটালে যেও বারবার ওর কথা বলতেছিল। এখন মনে হবে উপর দিয়ে বিমান উড়ে গেল, এখন পড়তে পারে আমাদের উপর, বা একটা আতঙ্ক সৃষ্টি হবে। সেই দিনের ঘটনা মনে হলে আমি চোখের সামনে দেখেছি, আমার সন্তানরাও ভিতরে ছিল, অল্পের জন্য বেঁচেছে। এটা ভুলার মতো না, এটা দেখার মতো না। এদিকে দিয়াবাড়ির সেনা ক্যাম্পে ব্রিফ করেন সেনা কর্মকর্তা। জানান মাইলস্টোন ট্র্যাজেডি ঘিরে অপতথ্য ছড়ানো হয়েছে, এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন। আপনারাও সবাই জানেন মিথ্যা অপপ্রচারগুলো চলতেছে এবং এটা এখন পর্যন্ত ওইভাবে করে কেউ কনফার্ম করতে পারেন নাই। যারা বলছেন তারা কোনো প্রমাণাদি উত্থাপন করতে পারেন নাই। আমি বিশ্বাস ওনারা ভবিষ্যতেও পারবেন না যে অপপ্রচারগুলো করতেছেন। তো এই ব্যাপারে আমরা কোনোভাবেই আমাদের মনোবল ভেঙে পড়ে নাই, আমাদের স্পিরিটও ভেঙে পড়ে নাই। আমরা পেশাদার বাহিনী হিসেবে আমরা সবসময় প্রস্তুত। হতাহতদের তালিকা, নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ণয়ে স্কুল কর্তৃক গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করলেও গণমাধ্যমে কথা বলেননি কেউই। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে উত্তরায় মাইলস্টোন স্কুলের সামনে আছেন রিপোর্টার রায়দুল শুভ, সরাসরি যাচ্ছে সেখানে। ছোট্ট ছোট্ট শিশুগুলো যারা আসলে আগুনে পুড়ে প্রাণ দিয়েছেন, তাদের যেন আর্তনাদ আর সেই আগুনে জ্বলন্ত শরীরে যে ধোঁয়া, সেই কুণ্ডলীগুলো এখনও যেন ভেসে উঠছে এই উত্তরার মাইলস্টোন কলেজের পুরো আকাশী, পুরো প্রাঙ্গণটি। সেই প্রাঙ্গণের তখনকার মুহূর্তের পরিস্থিতি যেন উপলব্ধি করতে দেখতে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকার শুধু নয়। আমরা যেগুলো আসলে সামনে উৎসুক জনতা দেখছি, তারা সকলেই কিন্তু বেশিরভাগই পরিবার পরিজন নিয়ে এই ঘটনাস্থলটিতে এসে সেই দিনের কথাটি আসলে যেগুলো আসলে গণমাধ্যমে দেখেছেন সেগুলো তারা এসে সেই জায়গাটি দেখার চেষ্টা করছেন। আসলে যারা চলে গেছেন সেই ঘটনায় মৃত্যুবরণ করে, যারা আহত আছেন হাসপাতালটিতে, তাদের সেই মুহূর্তগুলোকে কিভাবে সেই মুহূর্তগুলো পার করেছে, কি হয়েছিল সেটি দেখার জন্য, জানার জন্য অনেকেই আসে। অনেকে আবার নোয়াখালী থেকে, অনেকে চট্টগ্রাম থেকে, দেশের বিভিন্ন, ভাই কেন আসছেন আসলে সেই দিন ভাই টিভিতে দেখলাম এমনটা হয়েছে, সেটা দেখার জন্য আসলে ছুটে আসছে। মানুষের মধ্যে যেই যে নাড়াটা, যে কষ্টটা, যেটা কাঁদিয়েছে সারা দেশকে পুরো মাইলস্টোনের ঘটনায়, সেটি আসলে পুরো মানুষটা আসলে ঘরে থাকতে পারেন, তারা এক ঝলক সেই ঘটনাস্থল দেখার জন্য কিন্তু ছুটে এসেছেন। আমরা সকাল থেকে দেখেছি যারা এখন পর্যন্ত নিখোঁজ আছেন, তারা অনেক পরিবারের স্বজনরা এসে তাদের সেই হারিয়ে যাওয়া সন্তানকে খোঁজার জন্য, অনেকে এখন লাশ পাননি কিন্তু সেই লাশকে খোঁজার জন্য এসেছিলেন। এবং কি আর্তনাদ, হাত দিয়ে সেই দরজাগুলো তো ভেঙে বাড়ি দিয়ে আসলে ভেতরে ঢোকার চেষ্টা, কাঁদতে কাঁদতে আসলে তাদের যে অশ্রু ঘন মুহূর্ত বলি, বা যে মুহূর্তটা আসলে পার করেছিল, সেটি আসলে বলে বোঝাবার মতো অবস্থায় ছিল না সেই মুহূর্তগুলো। আমরা প্রতিবেদনটিতে দেখছিলাম, কিন্তু এর আগে যে প্রতিবেদনগুলো ছিল সেখানে আসলে কিভাবে তাদের স্বজন এখনও তাদের যেই সন্তানকে খুঁজে পাননি সেই খোঁজার উদ্দেশ্যে আসছিলেন। তবে যদি শেষ কথা বলতে চাই, এই নিহতের ঘটনায় এখন পর্যন্ত 33 জনের কথা কিন্তু বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, আইএসপিআর থেকে একটা সংখ্যা, এবং স্কুল কর্তৃপক্ষ কমিটি একটি গঠন করা হয়েছিল, সেখান থেকেও একটি সংখ্যা বলা হয়েছে। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই, মাইলস্টোন কলেজ থেকে
এখনও মানুষ উৎসুক জনতারা ভিড় করছে এবং অবস্থা একেবারেই শোকাহত। এই ছিল আমার কাছে সবশেষ। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রাইদুল শুভ। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ গেছে একই পরিবারের 3 চাচাতো ভাইয়ের। সকালে জিয়াবাড়ির তারার থেকে শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব। এ সময় কবর জিয়ারত ও মোনাজাত করে হতাহত পরিবারের পাশে থাকার কথা জানান বিএনপি মহাসচিব। ভাই, বন্ধু, খেলার সাথী তৃতীয় শ্রেণীর উমায়ের নূর আশিক, দ্বিতীয় শ্রেণীর বোরহান উদ্দিন বাপ্পি আর চতুর্থ শ্রেণীর শিশু মাহিদ হাসান আরিয়ান এখন পাশাপাশি কবরে শায়িত। মাইলস্টোন ট্র্যাজেডি কেড়ে নিয়েছে একই পরিবারের 3 শিশুর প্রাণ। পিঠাপিঠি 3 চাচাতো ভাই আর হাসবে না, খেলবে না, একসঙ্গে যাবে না স্কুলে। চিরদিনের জন্য হয়েছে ছুটি, শোকে পাথর পরিবার। স্কুল ছুটি হয়েছিল কিন্তু কোচিং এর জন্য আমার ওয়াইফ ওরে টিফিন দিয়েছে, কিন্তু ছেলে আমার ওর টিফিনের বক্সটা ওর মার হাতে দিয়ে হাসি মুখে ওর লাঞ্চ বক্সটা নিছে, কিন্তু মনে হয় না আমার ছেলে লাঞ্চ খাইতে পারছে। কিন্তু আমার ছেলের পাও চলে না স্কুলের দিক যাইতে। শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবেদনা জানান পরিবারের সদস্যদের। বাড়ির পাশেই শায়িত 3 শিশুর কবর জিয়ারত করেন। মহাসচিব বলেন, পুরো জাতির মতো শোকাহত বিএনপিও। এই পরিবারের ভবিষ্যৎ, এই পরিবার তাদের যে ব্যথা, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, শেয়ার করে নেব। আপনারা আল্লাহর কাছে আমরা এই দোয়া করি আপনারা এই কষ্ট সহ্য করে দাঁড়াবেন। পরে 3 শিশুসহ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের জন্য মোনাজাত করেন বিএনপি মহাসচিব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়। দলগুলো চাইলে স্থানীয় নির্বাচন আগে হতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। মাইলস্টোনের ট্র্যাজেডিতে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন উপদেষ্টারা। শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নিহতদের রুহের মাগফিরাত কামনায় করা হয় দোয়া ও মোনাজাত। পরে বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ডক্টর আসিফ নজরুল জানান, বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে। মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে 2 শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় 6 সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। বিচার বিভাগীয় কমিশন হচ্ছে এবং এটার নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফরমার জাস্টিস ডক্টর আবু তারিক। উনি এটাকে নেতৃত্ব দেবেন। এটা 6 সদস্য বিশিষ্ট কমিটি। এরা গোপালগঞ্জের যে ভায়োলেন্সটা হলো, এখানে হতাহত এবং এটার কারণ অনুসন্ধান করা, এই পুরো জিনিসগুলো তারা 3 সপ্তাহের মধ্যে এই কাজটা, এই ইনকোয়ারি এটা করবেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না রাজনৈতিক দলের প্রতীক। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে তা রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য এবং হলে এই বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে।
এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমত্যে আসার বিষয়। কাউকে গ্রেফতার করতে গেলে পুলিশ সদস্যকে তার পরিচয় নিশ্চিত করার পাশাপাশি আটকের 12 ঘন্টার মধ্যে তার স্বজনদের জানানোর নতুন আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোনের ঘটনা পুঁজি করে ফাঁসিবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিকে নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচার দাবি জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ করতে জুলাই পদযাত্রায় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পথসভায় একথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা বৃহস্পতিবার পৌঁছায় ব্রাহ্মণবাড়িয়ায়। শহরের বিভিন্ন সড়কে পদযাত্রা যোগ দেন দলের কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা। মিছিলটি শহরের পৌর মুক্তমঞ্চে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রকাশ করে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, মাইলস্টোনের ঘটনা পুঁজি করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে ফেসিবাদীরা। তাদেরকে রুখতে ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচার দাবি করেন। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফেসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, এই সংস্কার প্রস্তাবের আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। সেটির পূর্বে দৃশ্যমান বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে। ওই আওয়ামী লীগের গুন্ডারা যাদেরকে শহীদ করেছে, সেই আওয়ামী লীগের গুন্ডাদেরকে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। দেশের প্রতিটি জেলায় উন্নয়নের সুষম বণ্টনের দাবি জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার, নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বণ্টন হতে হবে। এর আগে শহরের সার্কিট হাউসে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন দলটির কেন্দ্রীয় নেতারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। হবিগঞ্জে হতে যাচ্ছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। বিস্তারিত জানতে সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কর্মসূচি ছিল, সেই কর্মসূচির অংশ হিসেবে এই মুহূর্তে সিলেটের হবিগঞ্জ জেলায় অবস্থান করছেন এনসিপির সদস্যরা এবং এনসিপির ঢাকার যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে সিলেট অঞ্চলে ঢোকার পরপরই কিন্তু হবিগঞ্জের মাধবপুর অতিক্রম করে তারা হবিগঞ্জ সার্কিট হাউসে এসে অবস্থান করছেন এবং তারা এখানে কিছু সময় অবস্থানের পরপরই কিন্তু তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি, যেগুলো আসলে গেল কয়েকদিন ধরেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন এখানকার এনসিপির যারা দায়িত্বশীল যারা সদস্য রয়েছেন, তারা এখানে 2 থেকে 3টি পথসভা হওয়ার কথা রয়েছে। এর আগে এই সার্কিট হাউস থেকে তারা পদযাত্রা করার কথা রয়েছে এবং দেশ গড়তে জুলাই যে যোদ্ধা যারা রয়েছেন, এখানে তাদের এই কর্মসূচি বাস্তবায়ন করতে তারা সকাল থেকে অবস্থান নিয়েছেন এবং এখনো অনেককে আমরা দেখেছি যারা জুলাই আন্দোলনে শহীদ পরিবার, সেই শহীদ পরিবারের সদস্যরা সার্কিট হাউসে এসেছেন এবং তারা এনসিপির যেসব দায়িত্বশীল নেতাকর্মীরা রয়েছেন যারা ঢাকা থেকে এসেছেন তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন, তারা কথা বলছেন। কিছুক্ষণ পর, অর্থাৎ আমরা গেল 1 ঘন্টা ধরে এখানে অবস্থান করছি, এর পরপরই হয়তো তাদের যে কর্মসূচি, যেখানে বিশেষ করে এখানে পৌরসভা এলাকায় একটি পথসভা হওয়ার কথা রয়েছে, সেই অনুযায়ী সেখানে আমরা দেখেছি প্রস্তুতি চলছে। সেই পথসভাটি শুরু করা হবে। এর পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে তারা পর্যায়ক্রমে সেই কার্যক্রমগুলো পরিচালনা করবেন। এখানে যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই কর্মসূচিগুলোকে ঘিরে এই এলাকাতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন। পুরো রাস্তা জুড়ে, যে এলাকা দিয়ে তারা হবিগঞ্জ এলাকায় প্রবেশ করেছেন, পুরো রাস্তা জুড়েই আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখেছি। তারা তাদের পর্যায় থেকে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছেন। তো এই কর্মসূচি শুধুমাত্র এই হবিগঞ্জে নয়, সিলেট অঞ্চলের সুনামগঞ্জ, পর্যায়ক্রমে মৌলভীবাজার এবং সিলেট সদরে বাস্তবায়ন হবে। আমরা যেটি জেনেছি যে তাদের পর্যায় থেকে প্রথমে আসলে
তো এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে এখানকার যারা স্থানীয় এনসিপির সদস্য রয়েছেন, এনসিপির সদস্যদের পাশাপাশি অন্যান্য যারা এই আন্দোলনে অংশ নিয়েছিলেন জুলাইয়ে, তারাও আসলে সর্বাত্মক সহযোগিতা করছেন। তো এই ছিল আমার কাছ থেকে সিলেটের হবিগঞ্জ জেলার এনসিপির যে কর্মসূচি সেটি সর্বশেষ। হবিগঞ্জ থেকে সহকর্মী আমিনুল ইসলাম জানাচ্ছিলেন এনসিপির পদযাত্রার বিস্তারিত। সময় সংবাদে আরও থাকছে। শুধু পরিবার নয়, নিজ কার্যালয়ের গাড়ি চালকদেরও প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। অসামান্য অবদানের স্বীকৃতির কোটায় দেওয়ার সুবিধার নথি জব্দ দুদকের। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে গ্রেফতারের পর নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, তাকে আদালতে তোলা হবে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, এবিএম খায়রুলের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় জুলাই আন্দোলনের হত্যা মামলা আছে। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের অভিযোগেও একটি মামলা রয়েছে দেশের 19তম এই প্রধান বিচারপতির বিরুদ্ধে। আওয়ামী লীগ আমলে কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে প্রধান বিচারপতি করা হয়েছিল তাকে। অবসর গ্রহণের কয়েকদিন আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন খায়রুল হক। অভিযোগ আছে, রায়ের পুরস্কার হিসেবেই খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়। বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগে সরকার পতনের পর থেকেই তাকে গ্রেফতারের দাবি ওঠে। বিচার বিভাগ দলীয়করণ ও গণতন্ত্র ধ্বংসের অন্যতম কারিগর বলা হয় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। বিএনপির আইনজীবীরা বলছেন, তার মুখ্য উদ্দেশ্যই ছিল রাজনৈতিক ইস্যুকে আদালতে টেনে সপক্ষে রায় দিয়ে পতিত আওয়ামী সরকারকে সুবিধা পাইয়ে দেয়া। সেই চেষ্টার সর্বশেষ নজির ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা। এছাড়া বেগম জিয়াকে বাড়ি ছাড়া করার নেপথ্যে খায়রুল হককে দায়ী করেন আইনজীবীরা। 1998 সালে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান এবিএম খায়রুল হক। 2 বছর পর তাকে স্থায়ী করা হয়। 2010 সালে এসে জ্যেষ্ঠ 2 জন বিচারপতিকে ডিঙিয়ে করা হয় 19তম প্রধান বিচারপতি। খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ, প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েই রাজনৈতিক নানা বিষয় কোর্টে টেনে সপক্ষে রায় দিয়ে আওয়ামী লীগকে সুবিধা পাইয়ে দেয়া। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক থেকে সরানো, বেগম জিয়াকে মইনুল রোডের বাড়ি ছাড়া করার নেপথ্যেও ছিলেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। খায়রুল হক দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের শেষ পেরেক মারেন অবসরে যাওয়ার 7 দিন আগে। এক খোঁচায় বাতিল করে দেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। শুধু তাই নয়, সংক্ষিপ্ত রায়ে পরবর্তী 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে পারে বলা হলেও পূর্ণাঙ্গ রায়ে তা পাল্টে দেন সাবেক এই প্রধান বিচারপতি। 2012 সালে বিএনপির আইনজীবীরা বলছেন, গণতন্ত্র হত্যা ও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর প্রধান স্থপতি ছিলেন খায়রুল হক। জনতার আদালতে বিচারের দাবি তাদের। হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের ছিলেন এই অবিচারক খায়রুল হক। সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে একজন জ্ঞান পাপী হিসাবে। তাকে কিন্তু বিদায়ের সময় সুপ্রিম কোর্ট বার হচ্ছেন কোনো সম্বর্ধনা আমরা দেই নাই। দৃষ্টান্তমূলক বিচার করবেন, যাতে মানুষ মনে করে এই আদালতে বিচার হচ্ছে সেটা জনগণের আদালত এবং জনতার আদালত। আইনজীবী হাসানুল করিম বলছেন, বিচার বিভাগ নষ্টের শুরুটা হয় খায়রুল হকের হাত ধরে, আর তাকে গ্রেফতার বিচার বিভাগের জন্য শুভকর নয় বলে মনে করেন শিশির মনির। যখন একজন ব্যক্তি বিশেষের ব্যাপারে আইন ভঙ্গের অভিযোগ আসে, তখন মূলত বিচার বিভাগ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। বিচারের নামে অবিচার করে গেছেন তিনি। তার নিজস্ব দলের প্রতি যে তার আনুগত্য ছিল, সেটা তার প্রত্যেকবার তার এটা চরিতার্থ তিনি করেছেন। শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন খায়রুল হক। 5 আগস্টের পর আত্মগোপনে চলে যান সাবেকেই বিতর্কিত প্রধান বিচারপতি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তাকে দেশের সবচেয়ে বড় শত্রু আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তার দেয়া রায় রাষ্ট্রবিরোধী। বিলম্ব হলেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় ধন্যবাদ জানান মির্জা ফখরুল। একটা প্রস্তাব নেওয়া হয়েছে, আমরা এটার বিরোধিতা করি এবং শুধু বিরোধিতা
জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব। রায়টা তিনি শর্ট দিয়েছিলেন, সেটাও আমরা মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেই জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গার ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। শুধু পরিবার নয়, নিজ কার্যালয়ের গাড়ি চালকদেরও প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে। অসামান্য অবদানের স্বীকৃতির কোটায় দেয়া এসব সুবিধার নথি জব্দ করেছে দুদক। সংস্থাটি বলছে, এই কোটায় সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত 15 গাড়ি চালককে ঢাকার ঝিলমিল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে শুধু নিজ পরিবারের সদস্যদের জন্যই নয়, তার কার্যালয়ের গাড়ি চালকদের জন্যও রাজুকের প্লট বরাদ্দের ব্যবস্থা করেছেন, এমন অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি রাজুক কার্যালয়ে অভিযান চালায় দুদক। সেই অভিযানে মেলে ড্রাইভারদের প্লট বরাদ্দ দেওয়া সংক্রান্ত নথিপত্র। জানা যায়, অসামান্য অবদানের স্বীকৃতি কোটায় সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত মোট 15 জন গাড়ি চালককে ঢাকার ঝিলমিল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। নথি বিশ্লেষণে আরও দেখা গেছে, 2 জন চালক পেয়েছেন 3 কাঠা করে জমি, 3 জন পেয়েছেন 5 কাঠা করে। রাষ্ট্রের জন্য তাদের কী অবদান তা কোনো নথিতে স্পষ্ট নয় বলে জানিয়েছে দুদক। প্লট বরাদ্দের তালিকায় আরও আছে 45 জন ব্যবসায়ী, 2 জন বাংলাদেশি ব্রিটিশ নাগরিক, কয়েকজন সাংবাদিক, বিচারপতি ও অন্যান্য পেশার ব্যক্তি। তবে তাদের সবাই কিভাবে এই কোটা প্রাপ্য হলেন তাও প্রশ্নবিদ্ধ। এদিকে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক অবৈধভাবে প্লট নেয়ার প্রাথমিক প্রমাণ পাওয়ায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক। অন্যদিকে মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর বিরুদ্ধেও মামলা করেছে দুদক। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। বড় কোনো দুর্ঘটনা ঘটলে উৎসুক জনতার ভিড় সংকটকালীন ব্যবস্থাপনাকে করে তোলে আরও কঠিন। উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায়ও এর ব্যতিক্রম হয়নি। কে আগে ভিডিও করবেন, কে আগে লাইভ করবেন, সেই প্রতিযোগিতায় নেমে পড়েন অনেকে। শুধু ঘটনাস্থল নয়, হাসপাতাল পর্যন্ত ছড়িয়ে যায় সেই ভিড়। এর উপর বাড়তি খড়গ হয়ে আসে বিশিষ্টজনদের পরিদর্শন। কিছু ঘটলেই ভাইরাল হওয়ার প্রবণতাকে ভয়াবহ উল্লেখ করে এমন মানসিকতা পরিহারের আহ্বান পুলিশের। আর সংক্রমণ ঝুঁকির কারণে দগ্ধ আহতদের দেখতে হাসপাতালে ভিড় না করার পরামর্শ চিকিৎসকদের। তানভীর হাসান মেঘের রিপোর্ট। লোকজন ভিডিও করার লেগে মানে জাপায় পড়ে। ইভেন এটাও বলছি যে আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি অ্যাম্বুলেন্সের জন্য জায়গা করে দেন। আই এম সো সরি, হয়তো ভাই রোগীগুলোরে বাঁচানো যাবে না। সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় একটি যুদ্ধ বিমান। বহু প্রাণহানির পাশাপাশি আহত হয় কোমলমতি শিক্ষার্থীরা। স্মরণকালের ভয়াবহ এই দুর্যোগে উদ্ধারকর্মীদের বড় বাধা হয়ে দাঁড়ায় উৎসুক জনতার ভিড়। ছবি তোলা, লাইভ ভিডিও আর সামনে থেকে দেখার আগ্রহই যেন মুখ্য হয়ে ওঠে কারো কারো কাছে। 4-5 জনের ধরে নিয়ে যেতেছে, পিছন থেকে আরো 4-5 জনের ভিডিও করতেছে। এটা পর্যন্ত জিজ্ঞাসা করতেছে না ভাইয়া ওর অবস্থা কি। আমরা পাবলিককে এটা পর্যন্ত বলছি আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করি আগে অ্যাম্বুলেন্সটা নিয়ে যেতে দেন। স্যার কল দিয়েছে, স্যার এখানে আমরা বের হইতে পারতেছি না। আই এম সো সরি, হয়তো ভাই রোগীগুলোরে বাঁচানো যাবে না। কেন বাঁচানো যাবে না ভাইয়া? স্যার আমি বের হইতে পারতেছি না। দৌড়াই গেলাম আমরা, স্যারেরা গেল। স্যারেরা যাওয়ার পর দেখলাম যে ওখানে মানুষ ছিল অনেক। অ্যাম্বুলেন্সের দরজা টোকায় বলতেছে, ভাইয়া গেটটা একটু খোলেন, আমরা অমুক টিভি থেকে আসছি, আমরা একটা সাক্ষাৎকার নিতে চাই। যারা ভিতরে ছিল তারাই দিয়ে দৌড়াদৌড়ি করতে আছে, এনে মানুষ সবই ভিডিও করতেছিল, দেখতেছিল। শুধুমাত্র ঘটনাস্থলে উদ্ধার কাজে বেগ পোয়াতে হয়েছে এমনটা নয়, বেগ পেতে হয় হাসপাতালগুলোতেও। রোগীদের বেডের পাশে অনেক লোক ছিল, সেজন্য রোগীরা অক্সিজেন পাইতে কষ্ট হয়েছে। উৎসুক জনতার ভিড়ে অ্যাম্বুলেন্স ঢোকার ব্যবস্থাটাই অনেক কষ্টকর হয়ে গেছিল। রোগী ঢোকার সাথে সাথে লোকজন ভিডিও করার লেগে মানে জাপায় পড়ে, মানে ভিডিওটা তাদের ইম্পর্টেন্ট। উত্তরা মাইলস্টোন স্কুলের সামনে এখনও জটলা করে দাঁড়িয়ে আছেন উৎসুক জনতা। উদ্ধার কাজ অনেক আগেই শেষ হলেও ঘটনাস্থল ঘিরে ক্রমেই ভিড় বাড়ছে, থামার কোনো নামই নিচ্ছে না। ট্র্যাজেডিটা কেমন হয়েছে ঘটনাটা, আমি এটা দেখতে আসছি। আসলে এটা কেমন বেদনাদায়ক কষ্টের বিষয়,
নিউজ চোখে দেখার জন্য আসছিলাম। এদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার প্রবণতা এখন সবার অভ্যাসে পরিণত হয়েছে। ভিডিও না করে বরঞ্চ আপনারা সহযোগিতা করেন, যে রেস্কিউ টিম যারা রেস্কিউর কাজটা করে তাতে ক্যাজুয়ালিটিটা কম হবে, যারা আহত হয় তাদের দ্রুত যে হাসপাতালে নেওয়া সম্ভব হবে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মানুষের বেপরোয়া ভিড় শুধু চিকিৎসকদের কাজেই বাধা নয়, পোড়া রোগীদের জন্য বাড়িয়ে দেয় সংক্রমণের ঝুঁকি। বার্ন পেশেন্টে সাধারণত দেখা যায় যে অনেক ফ্লুইড লস হয়, ভলিউম লস হয়, হাইপোভলিউমিক শক হয় অ্যান্ড দেন ইনফেকশন হয়। তো এই মানুষজন যে এত ভিড় করে, এটা একটা সরাসরি তারা ইনফেকশনকে ইনভাইট করছে। তবে সঠিক তথ্য সরবরাহ নিশ্চিতে গণমাধ্যম কর্মীদের বাধাহীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সড়কে যেন থামছেই না মৃত্যুর মিছিল। ফরিদপুর, মাদারীপুর, সুনামগঞ্জ ও গোপালগঞ্জে আলাদা দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 30 জন। এদিকে নেত্রকোনায় 2 বাসের সংঘর্ষে আহত হয়েছেন 20 যাত্রী। প্রতিদিনই সড়কে ঝরছে প্রাণ, স্বজনরা হারাচ্ছেন আপনজন। বৃহস্পতিবার সকালে সড়কে ঝরল তাজা প্রাণ। সকালে ফরিদপুর থেকে মাগুরা যাচ্ছিল রিক এন্টারপ্রাইজের একটি বাস, আর মেহেরপুর থেকে ঢাকা আসছিল রয়্যাল পরিবহনের আরেকটি বাস। ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের করিমপুর এলাকায় পৌঁছালে 2 বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রিক এন্টারপ্রাইজের চালক ও 2 যাত্রী সহ 3 জন নিহত হন। আহত 20 জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে পাঠায় ফায়ার সার্ভিস। রয়্যাল এক্সপ্রেসটা আসতেছিল, কিন্তু এই লোকাল বাসটা গতিবেগের জন্য ওইটা সংঘর্ষ মারি দিছে। রিক এন্টারপ্রাইজ বেশ দ্রুত গতিতে যাচ্ছিল, টার্নিংয়ে যাওয়ার সময় সে তার লেন চেঞ্জ করে ওই রয়্যাল পরিবহনকে সজোরে ধাক্কা দিয়েছে। মুখোমুখি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আমরা শুনতে পেয়েছি যে স্পটে আসার আগে যে 3 জন লোক মারা গেছেন। নেত্রকোনার কলমাকান্দা থেকে ঢাকা আসছিল একটি বাস, অপর একটি বাস চট্টগ্রাম থেকে সুনামগঞ্জের ধর্মপাশার দিকে যাচ্ছিল। পথে নেত্রকোনা মোহনগঞ্জ সড়কের ঠাকুরাকোনা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় একটি বাস, আরেকটি খাদে পড়ে। এ সময় আহত হন 2 বাসের অন্তত 20 যাত্রী। এদিকে ভোরে ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল একটি ট্রাক। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ফকুরা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক জামাল মোল্লা মারা যান। অপরদিকে সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাস, মাইক্রোবাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে শ্বশুর ও পুত্রবধূ নিহত হন। এ ঘটনায় আহত হন আরও 10 জন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হচ্ছে না বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক কমানোর বিষয়ে আশাবাদী বাংলাদেশ। এজন্য লবিস্ট নিয়োগ করবে না সরকার। এর মধ্যে দেশটির বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমন্ত্রণ পেলেই যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশের প্রতিনিধি দল। বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্র 35% পাল্টা শুল্ক আরোপ করার পর থেকেই নড়ে চড়ে বসে সরকার। মার্কিন বাণিজ্য দপ্তরের সঙ্গে 2 দফা আলোচনায় দর কষাকষি করেও ইতিবাচক ফল না আসায় উপায় খুঁজতে দফায় দফায় আন্তঃমন্ত্রণালয় সভা করেন বাণিজ্য উপদেষ্টা। এদিকে পাল্টা শুল্ক কমানোর পদক্ষেপে শুরু থেকে বেসরকারি খাত, অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত না করলেও শেষ পর্যন্ত তাদেরও দ্বারস্থ হয় সরকার। পাল্টা শুল্ক কমানোর দর কষাকষিতে বাংলাদেশের হাতে মাত্র 1 সপ্তাহ সময় রয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বাণিজ্য উপদেষ্টা জানালেন, বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর মার্কিন শুল্ক কমাতে এখনও আশাবাদী বাংলাদেশ। দেশটির বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে বলেন, আমন্ত্রণ পেলেই যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশের প্রতিনিধি দল। কর্মকাণ্ড যথেষ্ট গতিশীলতার সাথে আগাচ্ছে। আমাদের করণীয় সম্পর্কে একটা পত্র দিয়েছি। জবাব এবং আমন্ত্রণ পেলে আমরা ইনশাল্লাহ, নেগোসিয়েশন টিম আছে, আমরা সকলে একত্রে মিলে মনে হয়েছে যে আমাদের জন্য ভালো কিছু হয়তো ইনশাআল্লাহ হবে। শুক্রবার মার্কিন বাণিজ্য পরিদপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে একটি অনলাইন মিটিংয়ের কথা জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো চুক্তি হবে না। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? সরকার কোনো লবিস্ট নিয়োগ করেনি। এখানে যে কাঠামোর উপরে ঘটনাটা ঘটছে, এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না। আমরা একটা অনলাইন মিটিং হয়তোবা শিডিউল পাচ্ছি আজকালকের ভিতরে, এবং এই অনলাইন মিটিংয়ের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কর্মকাণ্ড
পরবর্তী কর্মকাণ্ড নিশ্চিত। 1 আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ নিয়ে আর বৈঠক না হলেও পরবর্তীতে আলোচনার সুযোগ থাকবে বলেও আশাবাদী বাণিজ্য উপদেষ্টা। থ্যাংক ইউ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কর্মকর্তা কর্মচারীদের পোশাক বিষয়ক নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের বিষয়ে স্ব বিভাগীয় সভার আলোচনায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। মুখপাত্র জানান, পোশাক পরিধানের বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত বা কোনো সার্কুলার জারি করা হয়নি। সংবাদ মাধ্যমে বিষয়টি জানতে পেরে গভর্নর নির্দেশ দিলে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। এর আগে বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ 2 থেকে পুরুষ ও নারী কর্মীদের জন্য নির্দিষ্ট পোশাক পরিধানের কথা বলা হয়েছিল। আষাঢ় মানেই তো ঝুম বৃষ্টি, খালে বিলে উপচে পড়া জলের ধারা, কিন্তু বর্ষার চিরচেনা রূপে এসেছে পরিবর্তন। বর্ষা গরমে হাঁসফাঁস অবস্থা প্রকৃতি ও প্রাণীকুলে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘটেছে এই বিবর্তন বলছেন আবহাওয়াবিদ। শাহিনুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শবনম নিবিড়। বর্ষাকাল মানেই তো স্নিগ্ধতা, প্রকৃতিতে সবুজের সমারোহ আর বৃষ্টির অঝোর ধারা। অথচ সেই বর্ষাকালেই কাঠ ফাটা রোদ আর ঘামে ভেজা অস্বস্তি। বর্ষার চিরচেনা রূপ যেন অনেকটাই ফিকে। আবহাওয়া অফিসের তথ্য মতে গত কয়েক বছর ধরে আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। বৈশ্বিক উষ্ণায়ন, অপরিকল্পিত নগরায়ন এবং জলাশয় ভরাটের ফলে প্রকৃতির স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হচ্ছে। ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। আবহাওয়াবিদ জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। এর প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে একটা লঘুচাপ সৃষ্টি হবে এবং এই লঘুচাপটা গ্র্যাজুয়ালি ইন্টেন্সিফাই হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টি একটু একটু করে বেড়ে যাবে। প্রথমে যে বৃষ্টিটা বাড়বে বেসিক্যালি হচ্ছে আপনার চট্টগ্রাম ডিভিশন, সিলেট ডিভিশন, তারপর সারা দেশেই ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই সম্মিলিত পদক্ষেপ গ্রহণ জরুরি জানিয়ে বিশেষজ্ঞ বলছেন, প্রকৃতির এই বদলে যাওয়া রূপ স্থায়ীভাবে নেতিবাচক প্রভাব ফেলবে জীবনযাত্রায়। শবনম নিবিড়, সময় সংবাদ, ঢাকা। নতুন বার্জারি কোকোট, ঘরের বাতাস সুস্থ হোক। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅবের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 9টায় রাজধানীর গুলশানে রাজু খাতির ঝিল ম্যানেজমেন্ট ভবনে এলিট কনভেনশন হলে ভোট গ্রহণ শুরু হয়। সংগঠনটির সদস্যরা তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে আসেন। এবার 33টি পদের বিপরীতে লড়ছেন 38 জন প্রার্থী। দেশের বাইরের খবর, রাশিয়ার আমুর প্রদেশে 49 আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। সব আরোহীর মৃত্যুর খবর জানালো গণমাধ্যম। আন্তানোভ AN-24 মডেলের বিমানটি টিন্ডার শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ঘন বনাঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সময় বৃহস্পতিবার আন্তনোভ AN-24 মডেলের যাত্রীবাহী একটি বিমান আমুর প্রদেশের ব্লেগোভসিন্স্ক থেকে টিন্ডা শহরের উদ্দেশ্যে যাত্রা করে। মাঝপথে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে রুশ গণমাধ্যম। বিমানে 49 আরোহী ছিলেন, যার মধ্যে 5 শিশু ও 6 ক্রু। বিধ্বস্তের আগে 570 কিলোমিটার দীর্ঘ এই রুটের শেষের দিকে হঠাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটি। জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, সাইবেরিয়ার টাইগা বনভূমির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় অদৃশ্য হয়ে যায় বিমানটি। পরে গন্তব্যস্থল থেকে 15 কিলোমিটার দূরে বিধ্বস্ত অবস্থায় বিমানটির সন্ধান মেলে। উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী দল ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে সেখানে। তবে ঘন বনাঞ্চল হওয়ায় উদ্ধার কাজ চালানো অত্যন্ত কঠিন। তুষার, পাহাড় আর ঘন গাছপালা দুর্গম পরিস্থিতি তৈরি করেছে।
আন্তনব আন-24 মডেলের বিমানটি তৈরি হয়েছিল 1950-এর দশকে। রাশিয়ায় এটি এখন সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। নিখোঁজ হওয়া বিমানটি আঙ্গারা এয়ারলাইন্সের, যারা পূর্বাঞ্চল ও পূর্ব সাইবেরিয়ার বিভিন্ন শহরের মধ্যে রুট পরিচালনা করে। এ ঘটনার পর রাশিয়ার আকাশপথে আবারও পুরানো মডেলের বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই মডেলের অনেক বিমানের কার্যক্ষমতা নিয়ে আগেও বিতর্ক ছিল। মডেলটির পুরানো প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নতুন করে এখন আলোচনায়। রাইসা জান্নাত, সময় সংবাদ। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, ইতিহাস গড়া থেকে আর কিছু সময় দূরে বাংলাদেশ দল। আমরা দেখেছি যে টসে জিতে কিন্তু ইতিমধ্যে টস হয়ে গেছে। বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ ম্যাচে কিন্তু 5টি পরিবর্তন করেছে পারভেজ ইমন, তামিম, তানজিম সাকিব, এমনকি মোস্তাফিজুর রহমানকেও এই ম্যাচে রাখা হয়নি, এমনকি রিশাদ হোসেনকেও কিন্তু এই ম্যাচে রাখা হয়নি। পাকিস্তান দলও কিন্তু 2টি পরিবর্তন আছে। ফখর জামান এবং খুশদিল শাহকে কিন্তু এই ম্যাচে বসিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আমরা যদি দর্শকদের কথা বলি, দর্শকরা কিন্তু সারিবদ্ধভাবে আসছেন, একদম দীর্ঘ একটা লাইন দর্শকরা আসছেন। আরেকটু তথ্য আমরা জানিয়ে রাখি দর্শক, এই ম্যাচের যে টিকিট থেকে যে অর্থটা বিসিবি পাবে তার পুরোটা অর্থই কিন্তু মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত এবং আহত আহতদের জন্য দিয়ে দেওয়া হবে। এবং এছাড়া আমরা যদি ম্যাচের কথা বলি, আজকে বাংলাদেশ কিন্তু খুব সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছে বলতে হবে, কারণ পারফর্ম করা প্রতিটা ক্রিকেটারকেই কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। রিশাদ হোসেন পারফর্ম করে, তানজিদ তামিম পারফর্ম করেছেন, পারভেজ ইমন পারফর্ম করেছেন, মুস্তাফিজ যেভাবে বোলিং করেছেন, আসলে সবকিছু থেকে বাংলাদেশ আজকে নাসুম আহমেদকে দলে ফিরিয়েছেন। আসলে সর্বোপরি বলতে চাই যে বাংলাদেশের কিন্তু একটা সাহসী সিদ্ধান্ত। আর যদি বলতে চাই যে বাংলাদেশের সামনে কিন্তু হোয়াইট ওয়াশ করার একটা সুযোগ এসেছে। লিটন যদি এই হোয়াইট ওয়াশটা করতে পারেন, তিনি হবেন বাংলাদেশের প্রথম অধিনায়ক যে কিনা দেশের বাইরের মাটিতে এবং দেশে কিন্তু প্রথম অধিনায়ক হিসেবে হোয়াইট ওয়াশ করার কীর্তি অর্জন করবেন। আসলে লিটনের কথা যদি বলতে হয় যে লিটন নিজে কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স না করতে পারলেও দলটা কিন্তু বেশ ভালোভাবে তিনি গুছিয়ে নিয়েছেন এবং দলের পারফর্ম করছেন। বিশেষ করে আমরা যদি বলি 10 দিনের ব্যবধানে বাংলাদেশ দলের চিত্রটা বদলে গিয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা কথা হয়েছিল যে বাংলাদেশের ক্রিকেট থেকে মানুষের মুখ ফিরিয়ে নিয়েছেন, তবে এই যে দীর্ঘ লাইন সেটা কিন্তু প্রমাণ করে যে আসলে ক্রিকেটের যেই উন্মাদনা ওইটা আবারও ফিরে এসেছে। এবং আমরা যদি বলি যে আসলে যে দীর্ঘ লাইন দর্শকরা আসছেন, আসলে দর্শকরা বাংলাদেশের ক্রিকেটটা পছন্দ করছেন। শেষ 10 দিনই কিন্তু আসলে এই চিত্রটা বদলে গিয়েছে। আমরা যদি বলি এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জয় এবং তারপরে ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তানের বিপক্ষে 1 ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজ, এটা অনেক বড় প্রাপ্তি। এখন লক্ষ্য একটাই, প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার। তো মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ পাকিস্তান শেষ টি-20 নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের খেলার এই মুহূর্তের আপডেট জানছিলাম সহকর্মীর কাছ থেকে। সব সংখ্যা দূরে ছেলে মাঠে করাচ্ছে এশিয়া কাপ। ভারত পাকিস্তান দ্বন্দ্বকে একপাশে রেখে এসএসসির গুরুত্বপূর্ণ এজিএম আয়োজনে বিসিবির সভাপতিকে কৃতিত্ব দিয়েছেন সংগঠনটির প্রেসিডেন্ট মহসিন নাকভি। এশিয়া কাপের সূচি, ভারত পাকিস্তান ম্যাচ, এসব বিষয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হবে বিসিসিআই এর সঙ্গে আলোচনার শেষে। অনেকগুলো বোর্ডই ঢাকায় আসতে পারেনি, এটা হয়ে থাকে। আমিও সিঙ্গাপুরে যেতে পারিনি, এগুলো খুবই সাধারণ বিষয়। কিন্তু এখানে 25 সদস্যের সবাই উপস্থিত ছিল, এটা আমাদের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জন্য ভালো দিক। এসএসসি ও বিসিসিআই এর মধ্যে যে সমস্যাগুলো আছে তা সমাধান করে দ্রুতই এশিয়া কাপের সূচি জানিয়ে দেওয়া হবে। সফলভাবে এই সভা শেষ করার কৃতিত্ব সবার, বিশেষ করে বিসিবির। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ডিএনএ টেস্টে 5টি মরদেহের পরিচয় শনাক্ত। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিভে গেল আরও 2 শিক্ষার্থীর প্রাণ। নিহত বেড়ে 34, যুদ্ধবিমানের আঘাতে ধ্বংসস্তূপ স্কুলের একাংশ। স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, দলগুলো চাইলে আগে হতে পারে স্থানীয় ভোট, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গোপালগঞ্জের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন। এবং মাইলস্টোনের ঘটনা পুঁজি করে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা।
ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রায় এনসিপি, নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচার দাবি নাহিদের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।